আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পর্যায়ক্রমে গাজা দখলের পরিকল্পনা, যা বলছে হামাস। মোদী সরকারের ভোটচুনি ফাঁস, বিরোধীদের তীব্র আক্রমণে অস্বস্তিতে বিজেপি। রোহিঙ্গা শরণার্থীদের অভিযোগ, ভারত তাদের বন্দির মতো নৌকায় তুলে সমুদ্রে ফেলে দেয়। নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে যথাযথ পদক্ষেপ নেবে ইরান, বলেছেন আরাকচি। প্রকৌশল পেশায় রেশারেশি নয়, সমঝোতা দরকার, বলেছেন ডক্টর মাহবুবুর রাজ্জাক। পদকজয়ী ফিলিস্তিনি অ্যাথলেটকে গুলি করে হত্যা করল ইসরায়েল। এবারে শুনুন বিস্তারিত। বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র। ভারতকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের পাল্টাচাল। রাশিয়া থেকে তেল কেনায় অনড় মোদী সরকারকে এবার বাণিজ্য শুল্কের ভারী ধাক্কা দিলেন ট্রাম্প প্রশাসন। ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে ৫০% শুল্ক, যা এক আঘাতেই ভারতের রপ্তানিকে নড়বড়ে করে দিয়েছে। বিশেষ করে গয়না, পোশাক, চামড়া আর সি ফুড সেক্টর সরাসরি বিপদের মুখে। মার্কিন বাজারে ভারতের অর্ডার ইতিমধ্যে আটকে যাচ্ছে। অনেক ব্যবসায়ী শঙ্কায় পড়েছেন দেউলিয়া হওয়ার। কিন্তু কেন হঠাৎ যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান? আসল কারণ রাশিয়ার তেল। ভারত বলছে, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবই, আমেরিকার এতে সমস্যা থাকলে তারা ভারতীয় পণ্য নাই কিনুক। মোদী সরকারের এই জেদি ভঙ্গি কি ভারতের অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দেবে, নাকি আলোচনার টেবিলে বসে আবারও সমঝোতা হবে? প্রশ্ন এখন একটাই, ভারত কি ট্রাম্পের শুল্কের ভার সহ্য করতে পারবে, নাকি চাপের মুখে নতি স্বীকার করবে? উত্তরটা লুকিয়ে আছে আগামী দিনগুলোর কূটনৈতিক খেলায়। ইসরায়েলের পর্যায়ক্রমে গাজা দখলের পরিকল্পনা, যা বলছে হামাস। গাজা নিয়ে ইসরায়েলের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়েছে। একে সরাসরি গণহত্যার ঘোষণা বলেই অভিহিত করছে হামাস। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্রকাশ্যে বলেছেন, হামাস যদি আত্মসমর্পণ না করে, বন্দিমুক্তি না দেয় আর অস্ত্র না ফেলে, তবে প্রতি সপ্তাহেই গাজার একটি অংশ দখল করবে ইসরায়েল। ধাপে ধাপে এই দখল চলতে থাকবে যতক্ষণ না পুরো গাজা তাদের নিয়ন্ত্রণে আসে। আর সময়সীমা মাত্র ৩ থেকে ৪ মাস। হামাস বলছে, এটি কোনো যুদ্ধ নয়, বরং পরিকল্পিত গণহত্যা। অনাহারকে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনিদের ধ্বংস করার নীতি। তারা মনে করিয়ে দিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন বক্তব্য নয়, বরং প্রায় ২ বছর ধরে চালানো ইসরায়েলি সরকারের ঘোষিত নীতি। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে এই যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে। প্রশ্ন এখন, বিশ্ব কি চোখ খুলবে, নাকি গাজার নিরাপরাধ মানুষকে আরও এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে? মোদী সরকারের ভোটচুরি ফাঁস, বিরোধীদের তীব্র আক্রমণে অস্বস্তিতে বিজেপি। ভারতের রাজনীতিতে তুমুল ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ, ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকার। বিরোধী দল কংগ্রেস ও রাহুল গান্ধীর দাবি, ২০২৪ সালের নির্বাচন হয়েছে ভুয়া ভোটার তালিকার ভিত্তিতে। বৈধ ভোটারদের নাম কেটে জাল ভোটারদের নাম যোগ করে জয় নিশ্চিত করেছে বিজেপি। আর সেই কাজে সাহায্য করেছে নির্বাচন কমিশন ও অমিত শাহ। তৃণমূল, ডিএমকে, আরজেডি বড় বড় বিরোধী দলগুলোও এখন একসাথে বলছে, এভাবে গড়া সরকারের কোনো বৈধতাই নেই। এমনকি ভোটার তালিকা যাচাইয়ের নামে সম্প্রতি শুধু বিহারেই বাদ পড়েছে ৬৫ লাখেরও বেশি নাম। প্রশ্ন উঠছে, শুধু বিহারে ভুল আর গুজরাট, মহারাষ্ট্রে সব সঠিক? রাহুল গান্ধীর অভিযোগ আরও ভয়াবহ। এই ভোট চুরির মডেল আসলে গুজরাট থেকে শুরু, যেখানে মোদী মুখ্যমন্ত্রী থাকতেই পরীক্ষামূলকভাবে চালু করেছিলেন। পরে জাতীয় নির্বাচনে সেটাই ব্যবহার করে একের পর এক জয় নিশ্চিত করা হয়। অভিযোগ নস্যাৎ করেছে বিজেপি, কিন্তু বিরোধীদের সরব আন্দোলনে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রশ্ন, মোদীর ক্ষমতা কি সত্যিই জনগণের ভোটে, নাকি এক বিশাল ভোট কারচুপির খেলায়? উত্তরটা পেতে হলে নজর রাখতে হবে আসন্ন দিনগুলোতে। রোহিঙ্গা শরণার্থীদের অভিযোগ, ভারত তাদের বন্দির মতো নৌকায় তুলে সমুদ্রে ফেলে দেয়। হাত বেঁধে চোখ ঢেকে বন্দির মতো নৌকায় তোলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের, তারপর সোজা সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। ৪০ জন রোহিঙ্গা শরণার্থীর দাবি, দিল্লি থেকে তাদের আটক করে বিমানে করে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরের এক দ্বীপে। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হয়। প্রাণ বাঁচাতে তারা সাঁতরে উঠেছেন তীরে, ফিরে গেছেন সেই মিয়ানমারে, যেখান থেকে প্রাণ ভয়ে পালিয়েছিলেন একসময়। একজন রোহিঙ্গার প্রশ্ন, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে এমন করে ফেলে দেওয়া যায়? ভারত সরকারের মধ্যে কোনো মানবতা নেই। এখন তারা আবারও যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, এই অভিযোগের পক্ষে রয়েছে শক্ত প্রমাণ, কিন্তু ভারত সরকার চুপ। বিশ্বের সামনে আবারও প্রকাশ পেল ভারতের আসল মুখ, যেখানে মানবতার জায়গায় শুধু নিপীড়ন আর নিষ্ঠুরতা। প্রশ্ন হলো, কতদিন এই ভয়ঙ্কর সত্য চাপা থাকবে? নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে যথাযথ পদক্ষেপ নেবে ইরান, বলেছেন আরাকচি। নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অঙ্গন। এবার সরাসরি হুঁশিয়ারি দিল ইরান,
আমাদের ওপর নিষেধাজ্ঞা ফেরালে আমরা দেব সমপর্যায়ের জবাব। বৃহস্পতিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোনে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গে। আর সেখানেই ইরান জানিয়ে দিল ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যের বেআইনি পদক্ষেপের কঠিন জবাব আসবেই। ইরান বলছে, যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত না হয় তবে এই 3 দেশ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু ইরানের দাবি, তাদের কোনো আইনি এখতিয়ারই নেই, বরং এতে ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিক আণবিক সংস্থার চলমান প্রক্রিয়া। আরাকচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জাতীয় অধিকার রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না, তবে সদিচ্ছা দেখালে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আলোচনায় ফিরতে ইরান সবসময় প্রস্তুত। বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই, নিষেধাজ্ঞার দড়ি টানাটানিতে মধ্যপ্রাচ্যে কি নতুন সংঘাতের আগুন জ্বলতে যাচ্ছে? প্রকৌশল পেশায় রেষারেষি নয়, সমঝোতা দরকার, বলেছেন ডক্টর মাহবুবুর রাজ্জাক। শাহবাগ আবারও রক্তাক্ত। দেশের প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রাস্তায় নেমে আসলেন, আর তাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি আর লাঠিচার্জ চালালো পুলিশ। প্রশ্ন উঠছে, এর লড়াই কি ন্যায্য অধিকার নাকি পেশাগত ষড়যন্ত্র? বুধবার হাজারো ইঞ্জিনিয়ারিং ছাত্র শাহবাগ অবরোধ করে স্পষ্ট জানিয়ে দিল, ডিপ্লোমাধারীদের জন্য সরকারি চাকরির সংরক্ষিত কোটা বাতিল করতে হবে। প্রকৌশলী পদ শুধুই স্নাতক ইঞ্জিনিয়ারদের জন্য। তাদের যুক্তি, আন্তর্জাতিক মানদণ্ডেও এ দাবির বিপক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না। কিন্তু অন্যদিকে ডিপ্লোমাধারীরা বলছে, তারাও প্রকৌশলী পরিচয় চান উচ্চ পদে প্রমোশন। আর এখানেই শুরু হয়েছে দ্বন্দ্ব, যার মাসুল দিচ্ছে শিক্ষার্থীরা পুলিশের গুলিতে রক্ত ঝরিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত অকারণ। প্রকৃতপক্ষে ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমাধারীরা পরিপূরক শক্তি। তবে স্নাতক প্রকৌশলীদের জায়গায় ডিপ্লোমাধারীদের বসানো হলে তা শুধু অন্যায় নয়, জাতির ভবিষ্যতের জন্য অশনি সংকেত। প্রশ্ন হলো, রাষ্ট্র কি প্রকৌশলীদের পাশে দাঁড়াবে নাকি আবারও দমনপীড়নের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি রক্তে ভাসিয়ে দেবে? পদকজয়ী ফিলিস্তিনি অ্যাথলেটকে গুলি করে হত্যা করল ইসরায়েল। গাজায় আবারও একজন স্বপ্নবাজ তরুণ ক্রীড়াবিদের রক্ত ঝরল। দৌড়ের ট্র্যাক থেকে যিনি দেশকে এনে দিয়েছিলেন পদক, আজ তিনি শুয়ে আছেন কবরের মাটিতে। দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি অ্যাথলেট আল্লামা আল আমর। 2023 সালে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস চ্যাম্পিয়নশিপে 3000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 12 দেশের 250 অ্যাথলেটকে পেছনে ফেলে দেশকে গর্বিত করেছিলেন। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কাছে সেই স্বপ্নময় জীবন মুহূর্তেই শেষ হয়ে গেল। তার পরিবার জানায়, তিনি নিহত হয়েছেন তথাকথিত আমেরিকান ত্রাণ কেন্দ্রের সামনে। অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে গুলি আর মৃত্যুই বরাদ্দ হলো এই তরুণের জন্য। জাতিসংঘ বলছে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য। শুধু আল্লাম নয়, 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 63,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। প্রশ্ন একটাই, এই হত্যাযজ্ঞে কারা দায়ী, ইসরায়েল নাকি তাদের পৃষ্ঠপোষক আমেরিকা আর মিত্র ভারত? একজন দর্বীদের লাশ যেন আজ পুরো মানবতার পরাজয়ের প্রতীক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।